বাধ্য হন একটা ষাটোর্ধ্ব মুমূর্ষু হৃদরোগে তার মৃত্যু হয়। পাঁচতলার শৌচালয় নিয়ে যেটা বললেন না, মরে গেল সুলভ শৌচালয় হাঁটিয়ে নিয়ে গেল। এই হচ্ছে দিদির আরজিকর, এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। এরপরে মানুষ আরজিকর আতঙ্কে চিকিৎসা করতে যাবে না। আরজিকর এখন একটা মৃত্যুর ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। ধর্ষণ করে মৃত্যু হয়, ধর্ষণ করে মৃত্যু হয়, লিফট সে থেতলে মেরে দেয়, বাথরুমের অভাবে, শৌচালয়ের অভাবে বৃদ্ধ বৃদ্ধার মৃত্যু হয়। আরজিকর এক জমপুরিতে রূপান্তরিত হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলার মানুষের কাছে একটাই হাতিয়ার, যে হাতিয়ার ব্যবহার করে এই অব্যবস্থা থেকে রক্ষা পাওয়া যায়। এই রকমের এক মৃত্যুপুরী থেকে বাংলাকে বাঁচানো যায়। যে মুখ্যমন্ত্রী বলে আমি দুয়ারে দুয়ারে স্বাস্থ্য দেব, তাকে বলি হাসপাতালে স্বাস্থ্য দিন আগে। আপনি তো বলেন আরজিকরে চিকিৎসা করতে যান না, আপনার খোকাবাবুও যায় না। খোকাবাবুর অসুখ হলে সিঙ্গাপুর যায়, খোকাবাবুর অসুখ হলে আমেরিকা যায়, খোকাবাবুর অসুখ হলে দুবাই যায়। আর সাধারণ মানুষ তাদেরকে আরজিকর যেতে হয়, পিজি যেতে হয়, নীলরতন যেতে হয়। তাই আপনারা তো বুঝবেন না এই হাসপাতালগুলোর নরক যন্ত্রণা। যে কোনো হাসপাতালে চলে যান, একই জিনিস দেখবেন। গ্রামীণ যে হাসপাতালগুলো ব্লকের, সেখানে নেবুলাইজার তো থাকে না। নেবুলাইজার মানে নিঃশ্বাস নেবার করে হার্টের অ্যাটাক হলো, নিঃশ্বাস নেবার নেবুলাইজার নাই, তাকে দূরে হাসপাতাল আনতে তার মৃত্যু হয়। বাংলায় শুধুমাত্র চিকিৎসার অভাবের কারণে কত লক্ষ মানুষের মৃত্যু হয়, তার তদন্ত করে তালিকা তৈরি করা উচিত। এটা আগামী দিনে এই দাবি আমাদের থাকবে। আসুক, কি করা যাবে? সেন্ট্রাল বাহিনী আসলে আসবে। সেন্ট্রাল বাহিনী আসা মানেই নির্বাচনে সন্ত্রাস হবে না, নির্বাচন ত্রুটিহীন হবে, নির্বাচনে প্রক্সি হবে না, নির্বাচনে চুরি হবে না। এটাই মানতে রাজি না, রাজি না, রাজি না। আপনার ভোট তৃণমূল নেতা দিয়ে আসবে, আপনার বাড়িতে ফোন আসবে, বাড়ি থেকে বেরোবেন না, আপনি কি করবেন? যেখানে যেখানে তৃণমূলের বিরুদ্ধে ভোটার আছে, সেখানে তৃণমূল তার আগের থেকে সন্ত্রাস, এখন থেকে সন্ত্রাস শুরু করেছে। সেখানটায় এই বহরমপুরে শুরু করেছে। এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে বলছে আমাদের যদি ভোট না দেওয়া হয় তাহলে আগামী দিনে কোনো সাহায্য পাওয়া যাবে না। যারা মিউনিসিপ্যালিটির কর্মচারীদেরকে বলা হচ্ছে ভোটে না কাটলে চাকরি চলে যাবে। যারা ব্যবসাদার তাদেরকে বলা হচ্ছে তোমরা খালি বলো, আমাদের ক্যামেরা যাবে, তোমরা বলবা উন্নয়ন হয়েছে, সব ভালোবাসি আমরা, অল ইজ ওয়েল, এটা বলতে থাকো। এটা ছোট আকারে হচ্ছে দিদির মডেল। সারা পশ্চিমবঙ্গে এই মডেলই চলবে। সেন্ট্রাল বাহিনী আসুক আর না আসুক, মানুষের নিজের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করতে নিজেকে বেরিয়ে আসতে হবে। এই তৃণমূল নামক তথাকথিত কাপুরুষদের যে দল, চোরদের যে দল, এই কাপুরুষদের উপরে, কাপুরুষদেরকে আপনারা দেখে ভীত হবেন না। এটা বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, বাংলা মানুষকে বলতে চায়। এটা এইগুলোই করবে আগামী দিনে। আমার তো ভাই দাঙ্গা লাগবে, দাঙ্গা লাগানো হবে। অধীর চৌধুরীকে হারাতে গত লোকসভা নির্বাচনে দাঙ্গা লাগানো হয়েছিল। তৃণমূল দলের বিধায়ক পরে সেটা স্বীকার করেছে। কারণ হিন্দু ভোট বিজেপির দিকে চলে যাও, অধীর চৌধুরী হেরে যাও। সেই পরিকল্পনা মমতা ব্যানার্জি নিজে করেছিল। একটা মুখ্যমন্ত্রী হয়ে সে দাঙ্গা লাগিয়েছিল এই বহরমপুরের লোকসভায় আমাকে হারাতে, এই মুর্শিদাবাদ জেলায় আমাদেরকে হারাতে। আগামী দিনেও এই মুর্শিদাবাদ জেলায় আবার দাঙ্গা লাগানোর ব্যবস্থা করে হিন্দুদেরকে বলবে তোমরা বিজেপির দিকে পালাও, অধীর চৌধুরীকে হারাতে হবে। ঠিক এইভাবেই সারা বাংলা জুড়ে এই মডেল চলছে। আমি দাঁড়ালে আমাকে হারানোর স্কিম এখন থেকে তৈরি হয়ে গেছে। যেভাবে গত লোকসভায় আমাকে হারানো হয়েছিল হিন্দু মুসলমানের বিভাজন করে, সারা বাংলায় হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি চালু করে দিয়েছে দিদি, পরাজয়ের হাত থেকে বাঁচার জন্য। দেখুন, তারা বৈধ কি অবৈধ সেটা তো আমার বলার ক্ষমতা নেই। আমি তো বলতে পারবো তারা অবৈধ বা বৈধ, কিন্তু আমাদের যেটা আশঙ্কা, বহু বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে শুধুমাত্র টেকনিক্যাল এররের জন্য। যে সমস্ত সংশোধনীগুলো বিডিও, এসডিও, ডিএমরা করতে পারতো আরামসে আরামসে আরামসে,
বিডিও এসডিও ডিএমদের একটু তৎপর করলে এগুলো ঝঞ্ঝাট থাকতো না। সেগুলো না করে নাটক করতে হবে, তাকে বাজার গরম করতে হবে, সুপ্রিম কোর্টে যেতে হবে, সব কিছু করে জটিল অবস্থা তৈরি করে খিচুড়ি পাকিয়ে জট পাকিয়ে এবার বলবে আমি তো আগেই বলে তাই তোমাদের জন্য লড়েছিলাম, আমি তোমাদের জন্য লড়তে চাই তাই লড়েছিলাম, এই তখন আমি উকিল হয়েছিলাম, আজও প্রতিবাদ করছি। কিন্তু রাহুল গান্ধী যখন প্রথম এসআইআর নিয়ে আন্দোলন শুরু করলো, এই দিদি তাতে অংশগ্রহণ করেনি, রাহুল গান্ধীর একটা কথা বলেনি। সেদিন রাহুল গান্ধী বলে দিয়েছিল এসআইআর করার মধ্য দিয়ে এ ভারতবর্ষে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, অন্তর্ভুক্তির প্রক্রিয়া নয়। ভোটার লিস্ট থেকে মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় জোর দেওয়া হচ্ছে এই এসআইআর এ, অর্থাৎ ডিলিশনকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, ইনক্লুশনকে নয়। রাহুল গান্ধী সেই কথা আজ অক্ষর অক্ষর প্রমাণিত হচ্ছে। তৃণমূল নেত্রী বলছেন যে বৈধ ভোটারদের বাদ যাবে, কত মানুষ তাদের বৈধ ভোটার তালিকা থেকে তাদের ভোট দেওয়ার অধিকার হারাবে জানি না। এটা নিয়ে আমরাও খুব দুশ্চিন্তা, যে দেখা যাক কত কি বার হচ্ছে। তারপরে নাকি ট্রাইব্যুনালে যেতে হবে বলছে, সেটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। এটা মানে একটা দুঃস্বপ্ন বাংলার মানুষের কাছে, একটা বিরাট অংশের মানুষের কাছে, যে এসআইআর এর নামে এই বাংলায় যেটা হলো বা হচ্ছে, সেটা কিন্তু বাংলার বহু মানুষের বৈধ ভোটার দেওয়ার হওয়ার সুবাদে তার যে নাগরিক অধিকার, তার যে ভোট দেওয়ার অধিকার, সেখান থেকে তাকে বঞ্চিত হতে পারে। তা বাংলার মুখ্যমন্ত্রীকে আমি আগেও বলেছি, আজও বলছি, আপনি সুপ্রিম কোর্ট যান, দরকার হলে আপনি এইভাবে যদি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোট হয়, তাহলে সেই ভোট বয়কট করার আহ্বান জানান। এই বিষয় নিয়ে উদ্বেগে রয়েছে কমিশন মনে করছে যে লিস্ট বেরোনোর পরে শাসক দলের নিধনে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হবেই। শাসক দল তো এর আগেও করেছে, শাসক দল তো চাইছে এটা না। শাসক দল চেয়েছিল এসআইআর কাণ্ডকে এনআরসির কাণ্ডে রূপান্তরিত করতে। এর আগে এনআরসি তাকে ক্ষমতায় আসার রাস্তা পরিষ্কার করে দিয়েছিল, অথচ এনআরসি কোথাও হয়নি, হবেও না। ঠিক একইভাবে এসআইআর, এখন তো এনআরসির হাতিয়ার নাই। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে, এখন তার কাছে হাতিয়ার এসআইআর। এই এসআইআর প্রক্রিয়া যখন চলছে, তখন কিন্তু মানুষের পাশে দাঁড়ায়নি এই তৃণমূল, মনে করে দেখুন। তখন এই তৃণমূলের 90,000 কর্মচারী এই সরকারের, তারা কিন্তু তখন মানুষের পাশে দাঁড়ায়নি। তখন দিদি তাদেরকে বলেনি আপনারা সহযোগিতা করুন যাতে একটা মানুষের নাম বাদ না যায়। তখন উল্টে বিডিও অফিস হামলা, এখানে হামলা, সেখানে হামলা করে এসআইআর, নির্বাচন কমিশন ভার্সেস দিদি, অর্থাৎ প্রো এসআইআর নো এসআইআর, এই জায়গায় নির্বাচনটাকে নিয়ে যেতে চাইছে। যেমন 2021-এর প্রো এনআরসি নো এনআরসি এই ন্যারেটিভে নির্বাচন করা হয়েছিল, এবার সেটা করার চেষ্টা করা হচ্ছে। এই যে স্ট্রং রুমে নজর রাখবেন মমতা ব্যানার্জি আমার মনে হয় ভয় পাচ্ছে, মমতা ব্যানার্জি মনে বিজেপিকে অকারণে ভয় পাচ্ছে, তার নিজের উপর আস্থা হারিয়ে ফেলছে, তার বডি ল্যাঙ্গুয়েজ সে কথা মনে হচ্ছে। সে তো বিজেপিকে ভয় পাওয়ার কিছু কারণ আছে বলে আমরা তো মনে করি না। সংগ্রামে কে গার্ড দেয় আমার জানা না, কে গার্ড দেয়। দিদি তো জানে যে ভোট কি করে লুট হয়। পঞ্চায়েত ভোট আপনি করেন, নগরপালিকা ভোট করেন, তখন তো কাউকে ঢুকতেই দেন না স্ট্রং রুমে। দিদির ভোটে, অর্থাৎ পঞ্চায়েত ভোটে স্ট্রং রুমের যেটা, সেখানে বিডিওরা ব্যালট ভোট দেয়, বিডিওরা ব্যালট ভোট দেয়, সেখানটায় ছাপিয়ে ব্যালট ভোট দেয় দিদির লোককে জিতানোর জন্য। তো দিদি সেই রকমের স্ট্রং রুম করে অভ্যস্ত। এখন সব স্ট্রং রুমে যদি মনে করেন আপনি আপনার ব্যালট ভোট দিবেন, তা হয়তো নাও হতে পারে, তাহলে দিদি দুশ্চিন্তা বাড়তে পারে। দাদা, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সরকারি কর্মচারী ভোটের মুখে সরকারি কর্মীদের নিরাপত্তা নিয়ে উঠে পড়ছে। খুব স্বাভাবিক কথা, এটা তো জাকুই তাই করছে না। মানে আমাদের লোকরা দেওয়াল হোয়াইট ওয়াশ করছে, গিয়ে নাম লিখে দিচ্ছে, প্রতিবাদ করতে যাচ্ছে, তখন স্থানীয় প্রশাসন বলছে আপনি তো পারমিশন নিয়ে আসেননি বাড়ির মালিকের। আচ্ছা, বাড়ির মালিকের পারমিশন নিয়ে কি টিএমসিরা করছে? সেটা কিন্তু পুলিশ বলছে না, সেটা কিন্তু প্রশাসন বলছে না। অর্থাৎ সন্ত্রাস, বেআইনি কাজ, যেটা বিরুদ্ধে নির্বাচন কমিশন বলছে আমি ফুল প্রুফ, অর্থাৎ সমস্ত কিছু ব্যবস্থা নেব, সেটা শতছিদ্র। নির্বাচনে আপনার ভোটের মুখে পুরনো বিধায়ক দিলীপ ঘোষ একের পর এক গরম বক্তব্য দাবান দিলেন। সভা থেকে আইসিকে হুঁশিয়ারি যে তৃণমূলের সঙ্গে কাজ করুন, না হলে গুলি করবে। কি বলছে কে বলছে, আইনজীবীকে আমরা কি বলবো? তৃণমূল আর বিজেপির মধ্যে তো নাটক চলে, চলবে। এখন জুবানি জাং হবে, আসনের যুদ্ধ হবে।
মন্তব্যের যুদ্ধ হবে, এগুলো নিয়ে আমাদের ইন্টারেস্ট নেই। আমরা বাংলার মানুষের ভালো কিসে, বাংলার মানুষের কি দরকার, বাংলা মানুষ কোথায়, বাংলা মানুষকে কোথায় ঠকানো হয়েছে, বাংলা মানুষের সঙ্গে কোথায় অন্যায় করা হয়েছে, বাংলাকে কিভাবে বঞ্চিত করেছে, তার লড়াই আমাদের। আজকে আবার নতুন করে লিস্ট বেরোচ্ছে প্রার্থী তৃণমূল নেতা দক্ষিণ কাঁথিতে প্রদীপ রায়ের নাম ঘোষণা। হ্যাঁ, দক্ষিণ কাঁথিতে কাঁথি কাঁথি দক্ষিণ কাঁথিতে প্রদীপ রায়ের নাম ঘোষণা আম জনতা উন্নয়ন পার্টি। তারপরে নাটকীয় মোড়, জানেন না দাবি প্রদীপ রায়, উনি জানেন না ওনাকে প্রার্থী করা হয়েছে না। কি করবো, ওই পার্টির সাথে ওই রকমই পার্টি, আমি কি করবো? এটা কি পার্টি? তো ওই রকমই পার্টি, এটা কি পার্টি তো নয়, এটা ঠিক, এটা হল্লা পার্টি হয়েছে, একটা চিৎকার চাচামেচি করে কিছু একটা বাজার গরম করো, টিভিতে দেখিয়ে দাও, আর যত টিভিতে দেখাবে তত শুনতে পাবেন, এরকম কত কাহিনী শুনতে হবে, তখন তাহলে আপনার টিভিতে দেখিয়ে যান, তাহলেই হবে। কাহিনী যদি শুনতে চান টিভি দেখিয়ে যান। কবিদের সঙ্গে এই রাজ্যে যোগ করবে। দেখুন, আসাউদ্দিন ওয়াইসিকে আমি চিনি, পার্লামেন্টের ভালো বক্তা, উনি শিক্ষিত মানুষ, তার খেয়ে দিয়ে কাজ করেনি, হুমায়ুন কবিরের সঙ্গে জোট করতে এসছে কেন আমি জানি না। এখন তিনিও মুসলিম ভোটের উপর নির্ভর করেন, আমাদের এখানে তারাও মুসলিম ভোটের উপর নির্ভর করে, তারা মনে করছে এখন তো সব মুসলিম ভোট তাদের পক্ষে চলে যাবে, কিন্তু বাংলার মুসলমান তাদেরকে কতটা গ্রহণ করবে আমার জানা নাই। এর আগেও ওয়াইসি বিভিন্ন জায়গায় বাংলায় চেষ্টা করেছিল, পারেনি, এখন সাকরেতকে নিয়ে চেষ্টা করছে, করলে করবে। এখানকার মুসলমান সমাজ সচেতন, তারা শিক্ষিত, তারা ধর্মনিরপেক্ষ বলে আমি বিশ্বাস করি, মনে প্রাণে। পোশাক পরে ঘুরছে। সিভিক ভলেন্টিয়ার তো মমতা ব্যানার্জির সরকারের আজকে সব থেকে বড় ভোট প্রচারক, সব থেকে বড় ভোট প্রচারক, কারণ তাদের নিজেদের চাকরি হচ্ছে অনিশ্চিত। তারা জানে তৃণমূলের দালালি না করলে আমাদের চাকরি থাকবে না, এই ভয়টা থেকে দেখানো হয়। তাদের জীবনে কোনো নিশ্চয়তা নাই, তারা সবাই অস্থায়ী, তাদেরকে স্থায়ীকরণ করা হয়নি। কেন করা হয়নি? অস্থায়ী থাকলে কথা শুনবে, স্থায়ী হলে কথা শুনবে না, তাই স্থায়ী করা হয়নি, তাদেরকে ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করা হবে। এটার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনকে কমপ্লেন করব। জলপাই পোশাক কি রাজ্য পুলিশের পোশাক? যদি হয় তাহলে তারা রাজ্যের পুলিশ, তাদের পরিচয়কে আমরা জানতে চাইবো আগামী দিনে। কি আইনি সহায়তা নেবে? বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যতক্ষণ পর্যন্ত লাস্ট ভোটারের নাম না উঠবে আমি ততক্ষণ ভোটার হিসেবে নামই তুলব না। সব থেকে আগে নাম তুলে বসে আছে সে। কি আইনি সাহায্য করবেন? আপনি ট্রাইব্যুনাল যাবেন, আপনি আরেকবার সুপ্রিম কোর্ট যান, আবার সেখানটা গিয়ে আপনার আশেপাশে কোটি কোটি টাকা দিয়ে সমস্ত ব্যারিস্টারদের রেখে একটা সবার করে আসুন। আপনার তো উচিত এখন সুপ্রিম কোর্টে আবার যাওয়া, কারণ আপনি তো জট পাকিয়েছেন সুপ্রিম কোর্টে, আপনার কারণে এই বিচারাধীন হলো ব্যাপারটা। তার আগে তো বিচারাধীন ছিল না, আপনি গেলেন বিচারাধীন হলো, বিচারাধীন হলো, ঝঞ্ঝাট আরো বাড়লো। কি করলেন আপনি? কাজের থেকে অকাজ করেছেন আপনি। এবার যান আবার সুপ্রিম কোর্টে, আর না হলে আপনার কথা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না একটা বৈধ ভোটারের নাম বাদ থাকবে আমি ততক্ষণ নাম তুলব না। আমি বলবো যতক্ষণ পর্যন্ত একটা বৈধ ভোটারের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত বলুন আমি মমতা ব্যানার্জি ভোটে দাঁড়াবো না। তবে না বাহাদুর আপনি মানুষকে ঠকিয়ে রাজনীতি। মমতা ব্যানার্জি বলছেন যে ভোট